হাই এভরিওয়ান, চলমান টেইলউইন্ড সিরিজে এটা আমার সপ্তম ভিডিও। এই ভিডিওতে আমরা মূলত আলোচনা করব কিভাবে কম্পোনেন্ট এক্সট্র্যাক্ট করতে হয়। তো লাস্ট লেসনে আমরা যেটুকু দেখেছিলাম সেখানে আমরা যদি আমাদের সোর্স কোডটা দেখি তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি বাটন যে ক্লাসটা আছে সেখানে দেখেন অসংখ্য ক্লাস, রাইট? সো এত বড় একটা বিশাল ক্লাস লিস্ট, হ্যাঁ, এবং এরকম একটা বাটন যদি আমাদেরকে আরেকটা বানাতে হয় তাহলে এই পুরা বাটন এই পুরা জিনিসটা আবার আমাকে কপি করতে হবে। তার মানে এত বড় বড় জিনিস হবে। তো এটা তো ফিউচারে মেইনটেনেবিলিটি কনসার্ন হবে, কারণ যখন এরকম অসংখ্য বাটন ক্লাস এরকম বড় বড় ক্লাস নেম দিয়ে হয়ে যাবে তখন আসলে এটা দেখতেও খারাপ দেখাবে, প্লাস মেইনটেনেবিলিটি করাটাও কঠিন হয়ে যাবে। তো সেই জন্য টেইলউইন্ডে একটা সলিউশন আছে, সেটা হচ্ছে আমরা কম্পোনেন্ট এক্সট্র্যাক্ট করতে পারি। কিভাবে? আমরা যদি আমাদের সোর্স যে আমাদের ফোল্ডারটা ছিল সেখানে আমাদের যে tailwind.css ফাইলটা, যেটা আমাদের অ্যাকচুয়াল সোর্স ফাইল, যেটা অ্যাকচুয়ালি সবসময় বিল্ড হচ্ছে, মানে আমরা যদি এখানে কোনো চেঞ্জ করি তাহলে এটা আবার নতুন করে বিল্ড হবে, ঠিক আছে? সো এই সোর্স ফাইলে এখন পর্যন্ত আমরা হাত দেইনি, এবার আমরা এই সোর্স ফাইলে হাত দেব। যখনই আমি এই সোর্স ফাইলে কোনো চেঞ্জ করব তখনই বেসিক্যালি এটা রিবিল্ড হবে অটোমেটিক্যালি, কারণ আমরা ওয়াচ মোডে অন করে রেখেছি। সো আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এই যে অসংখ্য বাটন ক্লাস এখানে আমরা দেখে আসলাম সেই সবগুলোকে আমরা একসাথে করে একটা গ্রুপ বানাতে পারি, ঠিক আছে? সো এখানে মূলত সেই কাজটা আমরা করব, আমরা সমস্ত ইউটিলিটিকে মিলে একটা গ্রুপিং করব, ঠিক আছে? সো দেখেন আমি যখন এখানে চেঞ্জ করলাম, ঠিক আছে, এই দেখেন ডান ইন 4 মিলি সেকেন্ড, মানে 4 সেকেন্ড পরে। সো আমি যখন এখানে কোনো চেঞ্জ করছি তখনই এখানে কিন্তু আপডেটটা হচ্ছে এবং দেখছেন যে একটুখানি চেঞ্জ হতেই বেশ সময় নিচ্ছে। তো যাই হোক, তো এখানে সবার আগে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা গ্রুপ করব। তো আমরা ধরেন আমাদের যে বাটনটা সেটা হচ্ছে পার্পল বাটন, তাই না? সো আমরা ধরেন আমাদের যেভাবে আমরা সিএসএস এ ক্লাস লিখি এইভাবে আমরা বিটিএন পার্পল নামে আমরা আমাদের নিজের একটা ইউটিলিটি বানাতে চাই, নিজের একটা কম্পোনেন্ট বানাতে চাই। ইউটিলিটি ঠিক না, কম্পোনেন্ট বলবো এই ক্ষেত্রে, কম্পোনেন্ট বানাতে চাই। সো আমরা বিটিএন পার্পল নামে একটা ক্লাস নিলাম এবং আমার কাজ হচ্ছে আমরা মূলত এই সবগুলোকে গ্রুপ করব আর কি। তাহলে আমরা সিম্পলি যেভাবে এখানে টেইলউইন্ডের @tailwind একটা ডিরেক্টিভ আছে, সেরকম @apply নামে একটা ডিরেক্টিভ আছে, আমরা সেইটা ইউজ করব। আমরা জাস্ট সিম্পলি অ্যাপ্লাই দিয়ে যে ক্লাসগুলো আমার এখানে ছিল এইগুলো সেই সবগুলোকে কপি করে আমি এখানে বসিয়ে দিব, দিলে এই পুরাটা মিলে এটা একটা গ্রুপ হয়ে গেল, ঠিক আছে? সো এটা যখন হয়ে যাবে তখন সিম্পলি আমি আমার এই জায়গাটায় এই সমস্ত ক্লাসকে রিপ্লেস করে দিয়ে আমি সিম্পলি বিটিএন পার্পল যে ক্লাসটা সেটা বসিয়ে দিতে পারি। দেখেন আমার মার্কআপের জন্য ভালো হয়ে গেল। সো তার মানে এখন এটা অনেক সুন্দর, আমার বিটিএন পার্পল ক্লাস দিলেই আমি আসলে আমার কাজটা হয়ে যাচ্ছে। সো এখন এই যে বিটিএন পার্পলকে আমি গ্রুপিংটা করলাম, এখন ধরেন আপনার কোনো কারণে মনে হচ্ছে যে আপনি এরকম বিটিএন পার্পল ছাড়াও আপনার তো আরো বাটন থাকবে, তাই না? তো আপনি ধরেন আরেকটা বাটন করবেন, ধরেন সেটা হবে বাটন গ্রিন। সেক্ষেত্রে কি হবে, জাস্ট সবকিছুই সেম থাকবে, শুধু কালার রিলেটেড ব্যাপারগুলো চেঞ্জ হবে। তখন আপনাকে কি করতে হবে, এই পুরাটাকে কপি করে এরকম একটা বানাতে হবে। সো আমি ধরেন সেরকমই একটা করলাম বিটিএন গ্রিন নামে, এবং সেখানে দেখেন যেখানে যেখানে কালারগুলো পার্পল ছিল সেখানে আমি জাস্ট কালারগুলোকে গ্রিন করে দিয়েছি। এই যে যেমন টেক্সট গ্রিন, যেখানে এখানে টেক্সট পার্পল ছিল, সো সমস্ত পার্পলগুলোকে গ্রিন করে দিয়েছি। হ্যাঁ, এখন আমার কাজ হচ্ছে দেখেন, তারপরেও কিন্তু আমাদের, যদিও আমি আলাদা করেছিলাম কিন্তু এই ফাইলে কিন্তু দেখেন এখন বড় বড় সেম জিনিস, কমন জিনিস রিপিট হচ্ছে, তাই না? তো এটার সলিউশন আমরা কি করতে পারি? সলিউশন যেটা আমরা করতে পারি কমন সেন্স দিয়ে, সেটা হচ্ছে এই দুটার মধ্যে যে যে কালার রিলেটেড ব্যাপারগুলো নতুন এসছে সেই কালার রিলেটেড চেঞ্জগুলোকে আমরা সেপারেট রেখে, মানে বিটিএন পার্পলের মধ্যে শুধুমাত্র পার্পল রিলেটেড ক্লাসগুলো থাকবে, গ্রিনের মধ্যে শুধু গ্রিন রিলেটেড ক্লাসগুলো থাকবে, আর বাকিগুলোকে আমরা সেপারেট করে আরেকটা জায়গায় নিয়ে যাব। হ্যাঁ, সো তাহলে সেপারেট করার জন্য ধরেন আমি একটা কমন, আমি এখানে সিম্পলি বিটিএন নামে আমি একটা ক্লাস নিয়েছি এবং কালার রিলেটেড জিনিস ছাড়া আর সমস্ত কমন জিনিসকে আমি আলাদা করে ফেলেছি, ঠিক আছে? সো তারপরেও দেখেন, খেয়াল করেন, যেহেতু আমি কালার রিলেটেড ক্লাসগুলো নেইনি তারপরেও কিছু কমন ক্লাস পাবেন। সো আমরা এটাকে ফার্দার অপটিমাইজ করতে পারি। সো কিভাবে করতে পারি? যেমন ধরেন এখানে বর্ডার পারপল ঠিক আছে, টেক্সট পারপল ঠিক আছে, কিন্তু দেখেন হুভার টেক্সট হোয়াইট, এটা কালার রিলেটেড ইউটিলিটি, এটাও হুভার টেক্সট হোয়াইট, কিন্তু দুইটা কিন্তু কমন পড়ে গেছে, ঠিক আছে? সো কালার রিলেটেড কিছু জিনিসও আমাকে আসলে বাইরে নিয়ে যেতে হবে। সো পার্পল আর গ্রিন ছাড়া বাকি সব কম জিনিসকে আমার আসলে এখানে নিয়ে যেতে হবে। সো আমি সেইভাবে অপটিমাইজ করতে পারি। সো আমি সেই কাজটাই করলাম। সো তাতে আমার এই জিনিসগুলো একটু ছোট হয়ে আসলো এবং আমার বিটিএন যে ক্লাসটা সেটা কমন হয়ে গেল। এখন তাহলে বুঝেন আমরা কিন্তু ফার্দার অপটিমাইজ করে ফেললাম। এখন আমার পার্পল যে ক্লাসটা আছে সেটার মধ্যে শুধু পার্পল মানে কালার রিলেটেড ব্যাপারগুলো আছে, গ্রিনের মধ্যে শুধু গ্রিন রিলেটেড ব্যাপারগুলো আছে, ঠিক আছে? সো এখন আমি সিম্পলি যে কাজটা করতে পারি, আমরা এখানে সিম্পলি এই জায়গাটায় মানে
বিটিএন পার্পল আছে। সো আমি ধরেন এখানটায় জাস্ট সিম্পলি তাহলে কি করব, এর আগে একটা বিটিএন আমাকে লাগিয়ে দিতে হবে, তাই না? বিটিএন নামক একটা জিনিস লাগিয়ে দিতে হবে, তাহলে কমন গুলোও চলে আসবে, পার্পল গুলোও চলে আসবে। আর সেই সাথে আমি যদি আরেকটা বাটন অ্যাড করতে চাই, এই যে দেখেন আমি বাটন একটা নতুন অ্যাড করেছি এখানে ওয়েবসাইট নামে, সেটা আমার গ্রিন, সেই ক্ষেত্রে আমি জাস্ট বিটিএন গ্রিন দিয়ে দিব। এভাবে আমরা চাইলে নতুন নতুন ক্লাস সবাই কিন্তু আসলে বিটিএন ক্লাসটাকে ইনহেরিট করবে, করে অ্যাডিশনাল কালারটা এইভাবে আমরা অ্যাড করে দিতে পারি। এই সিস্টেমের সাথে আমরা কিন্তু বুটস্ট্র্যাপেও পরিচিত আর কি। তো যাই হোক, এখন যেহেতু আমাদের ওয়েবসাইটটা দেওয়ার পরে এখানে একটুখানি গ্যাপ প্রয়োজন, এই যে এখানে একটুখানি লেগে গেছে, সো আমরা একটা মার্জিন লেফট দিয়ে দিতে পারি আর কি এখানে, তাতে যেটা হবে এটা একটু লেফটে চলে আসবে। সো এই জিনিসটা হয়ে যাওয়ার পরে এখন আমরা বুঝতে পারছি আমরা মোটামুটি অপটিমাইজ লেভেলে চলে গেছি। এখন আমি আপনাদেরকে আর একটা জিনিস দেখাতে চাই, সেটা হচ্ছে ধরেন এই যে আমার এখানে px4, এই বিটিএন ক্লাসটাতে px4 এবং py1 দুটা জিনিস আছে, মানে হচ্ছে হরাইজন্টাল প্যাডিং হচ্ছে 4 এবং ভার্টিক্যাল প্যাডিং হচ্ছে 1, ঠিক আছে? এখন ধরেন আপনি এখানে নতুন একটা ক্লাস দিতে চাচ্ছেন, ধরেন p2 মানে প্যাডিং 2, এটা কিন্তু হরাইজন্টাল বা ভার্টিক্যাল বোথ ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। সো আপনার মনে হতে পারে আপনি যখন p2 দিয়েছেন তখন হরাইজন্টাল প্যাডিং এবং ভার্টিক্যাল প্যাডিং দুইটাই ইগনোর হয়ে p2 অ্যাপ্লাই হয়েছে, ঠিক আছে? কিন্তু আসলে p2 অ্যাপ্লাই হয়নি, ঠিক আছে? যদি আমরা এটাকে কনসোল লগ খুলি, এটাতে যদি আমি যাই এবং যদি আমি এখানে এই বিটিএন পার্পলে যাই, তাহলে আমি যদি কম্পিউটারতে যাই, এই যে দেখেন এখানে প্যাডিং কিন্তু 4, এই হরাইজন্টাল প্যাডিংটাও দেখেন, এই যে এই 4টা হচ্ছে ভার্টিক্যাল প্যাডিং, আর এই যে লেফটে 16 এটা হচ্ছে হরাইজন্টাল প্যাডিং। সো p2 অ্যাপ্লাই হলে তো আসলে দুইটাই এক হয়ে যাওয়ার কথা ছিল, তা কিন্তু হয়নি। এই px4 আর py1টাই কিন্তু রয়ে যাচ্ছে। হ্যাঁ, তার মানে আমরা এখানে দেওয়া সত্ত্বেও, p2 দেওয়া সত্ত্বেও এটা কিন্তু অ্যাপ্লাই হলো না। কারণটা কি? এর কারণটা হচ্ছে আমি আপনাদেরকে বলেছিলাম যে এই যে সোর্স ফাইলটা, এখানে কিন্তু অর্ডারটা ইম্পর্টেন্ট। অর্ডার ইম্পর্টেন্ট হওয়া সত্ত্বেও আপনি যখন সেম ইউটিলিটি, টেলউইন্ড তো জান, এখানেই টেলউইন্ডের বিউটিটা, যে মানে স্পেসিফিসিটি রিলেটেড ব্যাপারে টেলউইন্ড অনেক ক্ষেত্রে হেল্প করে। সেটা হচ্ছে এই যে যখন আপনি px4 দিচ্ছেন, এটাও কিন্তু প্যাডিং রিলেটেড, এটাও প্যাডিং রিলেটেড, এটাও প্যাডিং রিলেটেড। টেলউইন্ড সামহাউ জানে যে এই p2 ক্লাসটা এই দুইটাকে ওভাররাইট করে দিবে। দ্যাটস ওয়াই সে স্পেসিফিসিটিকে প্রায়োরিটি দিবে, মানে সে দেখবে যেটা মোর স্পেসিফিক, এটা হচ্ছে প্যাডিং হরাইজন্টাল, এটা হচ্ছে প্যাডিং ভার্টিক্যাল, আর এটা হচ্ছে সিম্পল প্যাডিং কমন। সে জানে যে এই দুইটাকে ওভাররাইট করে দিবে এ, সো সে বাই ডিফল্ট যে কাজটা করবে সে এটাকেই নিবে, ওকে? আর এটাকে সে ইগনোর করবে, ঠিক আছে? কিভাবে করছে সেটা আমরা এখন দেখবো, বাট এটা কিন্তু আসলে টেলউইন্ড, আচ্ছা এটা কিন্তু আসলে টেলউইন্ড এইভাবে বুঝে নিবে। কিন্তু এখানে মানে অর্ডারটা কিন্তু এই জায়গাটাতে ইম্পর্টেন্ট না, মানে এই ফাইলে কিন্তু ইম্পর্টেন্ট না। হ্যাঁ, মানে আপনি যদি এই p2 কে আপনি মনে করতে পারেন তাহলে কি আমি p2 কে শুরুতে দিলে কাজ হবে? না, p2 কে শুরুতে দিলেও কাজ হবে না। এই অর্ডারটা ইজ নট ইম্পর্টেন্ট। টেলউইন্ড এই অর্ডার দেখে ডিসিশন নেবে না, সে দেখবে সেম ইউটিলিটি অ্যাপ্লাই যেহেতু আছে, সে দেখবে সেম ইউটিলিটি, সে তখন প্রায়োরিটি দিবে স্পেসিফিক জিনিসটাকে মোর, ঠিক আছে? ওকে, সো আশা করি এই জিনিসটা আপনারা বুঝতে পেরেছেন। এবার আমি আপনাদেরকে দেখাই যেটা কিভাবে কাজ করছে আর কি। সো সেটা করার জন্য তাহলে আমাদেরকে যেটা করতে হবে, আমি এই এডিটরটাকে একটু বড় করে ফেলছি এবং আমাদের যে সোর্সের যে আউটপুটটা সেটা জমা হচ্ছে কোথায়? এই টেলউইন্ড সিএসএস ফাইলে, তাই না? সো আমি এই ফাইলটা একটু খুলি, এটাই বারবার জেনারেট হচ্ছে কিন্তু এটা আমরা এখনো খুলিনি। আমরা যেটা করি, এটাকে আমরা একটু স্প্লিট করে ফেলি, হ্যাঁ, স্প্লিট করে ডান দিকে নিয়ে ফেলি। এইটা মেইনলি জেনারেট হচ্ছে, এটা হিউজ একটা ফাইল, এটা জেনারেট করতেই আসলে এরকম 5 সেকেন্ড করে সময় লাগছে। এর মধ্যে টেলউইন্ডের সিএসএসও আছে, আমাদের কাস্টম সিএসএসও আছে। টেলউইন্ড এখানে ম্যানেজ করছে কিভাবে সেটা বোঝার জন্য আমরা এই জায়গাটাতে জাস্ট এই জিনিসটাকে একটু কমেন্ট আউট করে ফেলি। কমেন্ট আউট করে ফেললে টেলউইন্ডের বিশাল ক্লাসগুলো জেনারেট হবে না, এখন খুব তাড়াতাড়ি হবে। এখন শুধুমাত্র জেনারেট হবে কোনগুলো? আমাদের এই ক্লাসগুলো। সো এখন যদি আমরা একটু দেখি, দেখেন গ্রুপ ইউটিলিটিস, এটা কমেন্ট হয়ে আছে। গ্রুপ ইউটিলিটিস সেটাই যে এখান থেকে শুরু, সে প্রথমে দিয়েছে বিটিএন, তারপরে বিটিএন হুভার, এই যে দেখেন এইগুলোকেই জেনারেট করেছে, কিন্তু সে করেসপন্ডিং জিনিসগুলো জেনারেট করেছে। খেয়াল করে দেখেন সে এই প্যাডিংটাকে কিভাবে রেখেছে। সে বিটিএন এর মধ্যে সবার প্রথমে সে রেখেছে প্যাডিংকে, আর পরের লেফট এবং রাইটকে সে আসলে ডিফারেন্ট ভাবে রেখেছে, ঠিক আছে? আপনি যদি এখানে এই p2, আপনি মনে করতে পারেন p2 কে আগে লিখেছি তাই আগে রেখেছে, না, আপনি যদি এটাকে p2 কে পরেও দিয়ে দেন তাও এটা সেম থাকবে, এটা জেনারেট হওয়ার পরে সেম আছে এখন,
ঠিক আছে? সো তার মানে সে সবসময় এই মেইন প্যাডিংকে উপরে রাখছে, এইভাবেই সে আসলে স্পেসিফিসিটিটা মেনটেন করে। আপনার মনে হতে পারে অনেক বড় কিছু করে, সে ওরকম কিছুই করে না। সে আসলে প্যাডিং স্পেসিফিক মানে যেটা মোর স্পেসিফিক সেটাকে পরে রাখে, আর শুধু প্যাডিংটাকে সে উপরে রেখেছে। দ্যাটস ওয়াই সবসময় স্পেসিফিকগুলোই প্রায়োরিটি পাবে। ঠিক আছে? সো যেটা হচ্ছে এইভাবেই জিনিসটা আসলে কাজ হচ্ছে। ওকে, এই ব্যাপারটা আপনারা আশা করি বুঝতে পেরেছেন। সো আমরা স্পেসিফিসিটি ব্যাপারটা বুঝলাম এবং এই কিভাবে সে আসলে জিনিসটাকে হ্যান্ডেল করছে সেটাও আমরা বুঝলাম। সো আমরা আবার আমাদের এডিটরের এখানে চলে যাচ্ছি, যেটা আমাদের ছিল এই যে এই। সো এটা আচ্ছা, এখন তো আমাদের ওই যেহেতু এই ডিজাইনটা কাজ করছে না, কারণ আমরা এই জিনিসটাকে হাইড করে রেখেছিলাম। সো আমরা এটাকে আবার খুলে দিলাম আর কি। সো এটা যখন আমি খুলে দিয়েছি, এখন তাহলে দেখেন এটা আবার জেনারেট হতে যেটুকু সময় লাগে, এই যে জেনারেট হচ্ছে, ডান ইন, এখানে দেখেন খেয়াল রাখেন, এই যে 8 সেকেন্ড লাগলো, এখন এটা আবার ঠিক হয়ে গেছে, জেনারেট হয়ে গেছে। সো এখন এটা ঠিক মতো কাজ করছে। সো এইটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সো আমরা যেটুকু বুঝলাম যে এইভাবে আসলে ডিরেক্টিভ গুলো কাজ করছে। সো অ্যাপ্লাই এর ক্ষেত্রে যদি এখন আপনার প্রশ্ন হয় যে ঠিক আছে ভাইয়া, তাহলে তো বুঝলাম, কিন্তু তাহলে আমি যদি সত্যিকার অর্থে P2 কে আমি যদি আসলেই অ্যাপ্লাই করতে চাই তাহলে কি করবো? যদি সত্যি চাই যে ঠিক আছে আমার PX4 আছে, বাট তারপরেও আমি আসলে P2 কে প্রায়োরিটি দিতে চাই, তাহলে আপনি কি করবেন? আপনি মাল্টিপল অ্যাপ্লাই ইউজ করবেন। আপনি সিম্পলি অ্যাপ্লাই P2 এভাবে দিবেন। ঠিক আছে? এখন এটা জেনারেট হওয়ার পরে এখানে প্যাডিং 2 এখন অ্যাপ্লিকেবল হয়েছে। আমরা যদি দেখি আগে জেনারেট হয়েছে কিনা, এখানে আসি, হ্যাঁ এই যে জেনারেট হলো, এই যে এখন জেনারেট হলো, এই দেখেন বোঝাই যাচ্ছে আমাদের ডিজাইন চেঞ্জ হয়েছে। সো P2 অ্যাপ্লিকেবল হয়েছে। আপনি যদি এখানে ইন্সপেক্ট দেখেন, দেখে আমরা যদি এই বাটনের ইয়েতে আসি এবং আমরা যদি কম্পিউটারে যাই, কোনো একটা কারণে লোডিং হচ্ছে, আমার একটু রিলোড দেই, এই এটা আসলো, এই দেখেন এখন উপরে ওয়াট, বামে ডানে ওয়াট। সো তার মানে P2 অ্যাপ্লিকেবল হয়েছে। ঠিক আছে? সো আশা করি এটা আমি বোঝাতে পেরেছি। সো এইভাবে আসলে অ্যাপ্লাই ডিরেক্টিভটা কাজ করে এবং এই অ্যাপ্লাই ডিরেক্টিভের মাধ্যমে আমরা আসলে এইভাবে জিনিসগুলো হ্যান্ডেল করি। আচ্ছা, সো যেহেতু তাহলে একই সাথে আপনারা তাহলে এখন যে জিনিসটা বুঝবেন সেটা হচ্ছে লেয়ার জিনিসটা। সো খেয়াল করেন, আমরা এখন যে কাজগুলো করলাম আর কি এই পর্যন্ত, সেখানে আমরা দেখতে পারলাম আসলে অ্যাপ্লাইটা কিভাবে কাজ করে। লেয়ারের ব্যাপারটা আমরা পরের ভিডিওতে বুঝবো, কারণ এটা একটু ডিফারেন্ট ভাবে বুঝতে হবে। সো এই ভিডিওতে আশা করি অ্যাপ্লাইয়ের পুরো ব্যাপারটা আপনারা বুঝতে পেরেছেন এবং কি কি জিনিস মাথায় রাখতে হবে সেটাও ধরতে পেরেছেন। এবার আমরা পরের ভিডিওতে চলে যাব।